আপনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পাশাপাশি আমরা ঢাকা থেকে আসছি আপনার কিছু এলাকার ব্যাপারে কথা বলার জন্য। তা আমি বলবো, আপনি তো অ্যাডভোকেট মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মনোহরদী এবং বেলাব আসন থেকে নির্বাচন করছেন। তা আমি আপনাকে বলবো যে আপনি তো এলাকারই সন্তান। সেই হিসেবে আপনার মনোহরদী এবং বেলাবো আসনে যদি আপনি নির্বাচিত হন, এই এলাকার জনগণের জন্য আপনার কি কি প্রত্যাশা আশা আছে? যদি একটু বলেন আমি খুশি হব। আমি জাতীয় পার্টি করি এবং আমার নেতা ছিলেন এরশাদ। এরশাদ এদেশের জনগণের শতকরা 80% লোক গ্রামেগঞ্জে বাস করে এবং এই গ্রামেগঞ্জের যে মানুষ কৃষক তাদের উন্নয়নের জন্য উনি একটা স্লোগান রেডি করেছিলেন যে ৬৮,০০০ গ্রামের উন্নয়ন হলে এই দেশ বাঁচবে, ৬৮,০০০ গ্রামের যদি বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে। এবং সেই ওনার যে উদ্দেশ্য আদর্শ সেটা এই ৬৮,০০০ গ্রামের উন্নয়নের লক্ষ্যেই উনি বিকেন্দ্রীকরণ প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করেছেন এবং ৪৬০টা উপজেলা করেছেন এবং ৬৪টা জেলা করেছেন এবং ৪৬০টা উপজেলা করার কারণে গ্রামগঞ্জের যে নিপীড়িত নিগৃহীত এলাকার গ্রামগঞ্জের মানুষ তারা উন্নয়নের ছোঁয়া পেয়ে যাচ্ছে। তৎপর থেকে আমি যদি বেলাবো মুহূর্তে আমি নির্বাচিত হই, আমার প্রথম কাজ হবে এই গ্রামে গঞ্জে যে সকল মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত তাদের রুরাল এরিয়াগুলিতে আমি ডেভেলপ করার জন্য এবং তাদের প্রয়োজন অনুযায়ী যা করা দরকার সেটা আমি আমি সিদ্ধান্ত নিব এবং সেটা বাস্তবায়নের জন্য আমি চেষ্টা করব। আপনাকে আরেকটা প্রশ্ন করি যে আপনি উন্নয়ন সম্বন্ধে বলছেন, আপনার যে নেতা ছিলেন সেও তো বাংলাদেশে অনেক কাজ করছে এবং তার একটা স্লোগান ছিল ৬৮,০০০ গ্রাম বাঁচলে ৬৮,০০০ দেশ বাঁচবে, বাংলাদেশ বাঁচবে, জনগণ বাঁচবে। তো এই স্লোগানকে সামনে রেখে ওনার যে আহ, ফেলে যাওয়া কাজগুলোকে এটা আপনি কিভাবে উন্নয়ন করতে চাচ্ছেন এবং আহ, কিভাবে করলে ভালো হয় সে ব্যাপারে একটু আমাদেরকে একটু বলেন। আমাদের সাবেক প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব উনি বাংলাদেশের অবস্থা অবস্থা এবং জনগণের অবস্থা বিবেচনা করেই কিন্তু প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করার মাধ্যমে ৪৬০টা উপজেলাকে ধানাকে উপজেলায় উপোন্নতি করেছে। পরবর্তী সরকার এসে এই উপজেলাটাকে তারা বিলুপ্ত ঘোষণা করেছে, কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় যে বিলুপ্ত ঘোষণা করার কারণে এই দেশের উন্নয়ন স্থবির হয়ে যাচ্ছে, কিন্তু এই উপজেলাকে আবার নামে মাত্র তারা এরশাদ সাহেবের যে পরিকল্পনা সেটাকে তারা মেনে নিতে পারে নাই বিধায় তারা সেই উপজেলা আবার স্থাপন করলেও সেটার কার্যক্রম পূর্ণাঙ্গ রূপে এখন হচ্ছে না এবং এখানে জনগণের প্রতিনিধির উপর নির্ভর করতো আমাদের উপজেলার চেয়ারম্যান এবং উপজেলার চেয়ারম্যান তার রুরাল এরিয়াগুলিতে কোন কোন জায়গায় ব্রিজ, কোন কি কি সমস্যা, কৃষকের কি সমস্যা, শ্রমিকের কি সমস্যা, কোন এলাকায় বিদ্যুৎ নাই, কোন এলাকায় গ্যাস নাই, এইগুলি আলোচনা এগুলি তদারকি করে এগুলি বাস্তবায়নের জন্য চেষ্টা করা হইতো। কিন্তু উপজেলা পদ্ধতি এরকম হয়ে গেছে যে উপজেলা পদ্ধতির যে আমাদের এরশাদ সাহেব যে ক্ষমতা আয়ন করেছিলেন সেই ক্ষমতাকে তারা খর্ব করে রেখেছে এবং সেটা পার্লামেন্টে নিয়ে গেছে। আমি যদি এখানে নির্বাচিত হইতে পারি তাহলে উপজেলার চেয়ারম্যান যারা আছে তাদেরকে পূর্ণাঙ্গ এরশাদ সাহেবের যে পাওয়ার দিয়ে যে ক্ষমতা দিয়ে উপজেলার চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছিলেন আমিও সেটা করব এবং জনগণের যাতে উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা পদ্ধতির মাধ্যমে যাতে সুযোগ সুবিধা ভোগ করতে পারে সেই চিন্তা ব্যবস্থা আমি আপনার এলাকার স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা যদি থাকে একটু বলতে পারেন। স্বাস্থ্য সমস্যা আমরা যেটুকু দেখি আর কি, যে আমাদের এখানে সরকারি হাসপাতাল আছে, কিন্তু সরকারি হাসপাতালের পাশাপাশি আমরা অনেকগুলি ক্লিনিক ব্যক্তিগত হাসপাতাল তৈরি হয়েছে। এটার কি কারণ, এটা আমরা যতটুকু অবজার্ভ করি সরকারি হাসপাতালে যে চাকরিজীবী আছে যারা ডাক্তার আছে তারা অবশ্যই সেবা ওইভাবে দেয় না এবং এই সরকারি হাসপাতালের প্রতি তাদের অনীহা আছে এবং এই যে প্রাইভেট হাসপাতালগুলিতে তারা যায় গিয়ে তারা সেবা নিতে চেষ্টা করে, কিন্তু এটা আমার মনে হয় যে সরকারি হাসপাতালগুলি ডাক্তার বা যারা অফিসার স্টাফ আছে তারা যদি সঠিকভাবে সেবা দিত তাইলে আজকে এই হাসপাতালের পাশাপাশি বিভিন্ন এই যে প্রাইভেট হাসপাতাল সৃষ্টি হইতো না। এবং এটা দিয়ে আমি মনে করি যে প্রাইভেট হাসপাতালগুলিতে জনগণ একটা মানে শিকার হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা
একটা ব্যবসার মাধ্যমে তারা এই জনগণকে ঠকাচ্ছে। তা আমি যদি নির্বাচিত হইতে পারি, তা আমি চেষ্টা করব সরকারি যে হাসপাতালগুলি আছে, সরকার যে সুযোগ সুবিধা সরকার দেয়, এটা কেন তারা ওইভাবে পালন করে না এবং কেন ওই জনগণ এই সরকারি হাসপাতালের প্রতি যারা রুগী আছে, যা অসুস্থ আছে, তারা কেন এটার প্রতি অনীহা, সেটা তদারক করে বের করব এবং সেটা যাতে পূর্ণাঙ্গভাবে হাসপাতালে, সরকারি হাসপাতালে জনগণ সেবা পায়, সেটার ব্যবস্থা করার চেষ্টা করব। আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনার এলাকায় সুবিধা বঞ্চিত কিছু মানুষ আছে, ধরেন আহ, তাদের জায়গা জমি নাই, ঘর বাড়ি নাই, এক কথায় তারা নিঃস্ব, তাদের জন্য যদি কিছু আপনি বলেন। তাদের এখানে আমাদের মানে পার্টির চেয়ারম্যান মোস্তফা মোহাম্মদ এরশাদ সাহেব যাদের আশ্রয় নাই এবং যারা এই ভূমিহীন, তাদের জন্য উনি প্রথমেই এই যে সরকারি যে সম্পত্তি আছে থেকে গুচ্ছগ্রাম হিসাবে উনি গুচ্ছগ্রাম হিসেবে ঠিক করেছেন এবং সেই গুচ্ছগ্রামগুলি উনি উদ্বোধন করেছেন এবং এই গুচ্ছগ্রামের মাধ্যমে যারা অসহায়, যাদের সম্পত্তি নাই, যারা মাটি ভিটা বাড়ি নাই, তারা এই গ্রামে তাদেরকে স্থাপনীয় বাড়িঘর করে দেওয়া হয়েছে এবং সেটা পরবর্তী পর্যায়ে দেখা গেছে এই গুচ্ছগ্রাম নামকরণ পরিবর্তন করে হ্যাঁ বিভিন্ন নামে দেওয়ার জন্য চেষ্টা করছি। এখনো পর্যন্ত যারা ভূমিহীন আছে, যাদের জমি জমা নাই, বাসা বাড়ি নাই, বাড়িতে থাকতে পারে না, তাদের সেই ব্যবস্থা পরবর্তী সরকার করতে পারে না। আমি যদি নির্বাচিত হতে পারি, যে আমি আবার এই পল্লী বন্ধু সাথে যে গুচ্ছগ্রাম, সেটাকে ডেভেলপ করার চেষ্টা করব এবং যারা যে সকল ব্যক্তি ওই ভূমি আশ্রয়হীন অবস্থায় আছে, তাদেরকে ওইখানে প্রতিস্থাপিত করার এবং সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব। আপনি জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ কামারউদ্দিন সাহেব বেলাবো এবং নার্সিংদী থেকে নির্বাচন করছেন। আপনি তো নির্বাচনী প্রচারণা করছেন, আপনার ভোট প্রত্যাশা কেমন? ভোট প্রত্যাশা বলতে, আমি মনোহরদী বেলাবতে নির্বাচন করতেছি। আমাদের দল বিগত দিনেও নির্বাচন করেছে। আমাদের দল এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিল, ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে জেলে ছিল, উনি পাঁচটি আসনে উনি জয়লাভ করেছে জেলে থেকেই। পরবর্তী পর্যায়ে বিএনপি এবং আওয়ামী লীগ তারা আমাদের দলকে ভাঙার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং পরবর্তী সরকারগুলি আমাদের এই দলকে ভেঙে মানে বিভিন্ন অংশ বিভক্ত করে ফেলেছে, আমাদের কর্মীদেরকে নিরাশ করেছে। এখন আমরা চিন্তা করতেছি যে আমাদের যে আগের সংগঠন ছিল, সেগুলিকে আমরা যদি সংগঠিত করে এবং এলাকায় যারা ভোটার আছে তাদের কাছে যাচ্ছি এবং এরশাদ সাহেবের এই যে 9 বছরের শাসন, সেটাকে এখনো পর্যন্ত মানুষ মূল্যায়ন করতেছে এবং আমি আশা করি এই বিগত দিনের সরকার আওয়ামী লীগ এবং বিএনপি জাতীয় পার্টি ক্ষমতা দেওয়ার পরে আওয়ামী লীগ বিএনপিকে ক্ষমতায় রেখেছে এবং সেই থেকে মূল্যায়নের ভিত্তিতে এবছর মানুষ বলতেছে যে জাতীয় পার্টিকে আমরা ভোট দিয়ে আবার পুনরায় নির্বাচিত করবো এবং এরশাদ সাহেব যে 9 বছর সফল রাষ্ট্রপতি ছিলেন, ওনার যে কর্মকাণ্ড সেইগুলিকে আবার ফিরে যাওয়ার জন্য। আশা করি যে আমার ভোটার যারা আছে তারা আমাকে ভালো সাড়া দিচ্ছে। এখন কিন্তু আমি কিছু দেখা যাচ্ছে যে প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা তারা যে ব্যানার এগুলি ছিঁড়ে ফেলে দিচ্ছে এবং ওইটার মধ্যে তারা আমার ব্যানার ফেলে দিয়ে ওইখানে আবার তাদের ব্যানার প্রতিস্থাপিত করছে। কিন্তু আমি তাদের সাথে এই বিষয়গুলি জনগণ দেখছে এবং এটার মূল্যায়ন জনগণ করবে। আমি আপাতত নির্বাচনকালীন সময় তাদের সাথে আমি যাইতে চাচ্ছি না। আপনাকে সর্বশেষ একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে আপনার দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেব একটা কর্মসূচি করছিলেন যে সারা বাংলাদেশে উপজেলা সিস্টেম করছিলেন। আপনারা কি যদি ক্ষমতায় যেতে পারেন, তাহলে আপনারা কি আবার সেই উপজেলা পর্যায়ে নিতে যাচ্ছেন, এইভাবে থাকবে? না, আমি তো বললাম একটু আগে কথা বলছি যে এরশাদ সাহেব 460টা উপজেলা করেছে। এটা কেন করেছেন? এটা হলো জনগণের কৃষক, আমাদের দেশের শতকরা 80% লোক হলো বাংলাদেশের গ্রামে-গঞ্জে বাস করে। হ্যাঁ, বাস করে এবং এদের যদি উন্নয়ন না হয়, খালি শহরে যারা 80% লোক বাস করে তাদের উন্নয়ন করলে তো শহরকে এই জন্য উনি ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছেন। বিকেন্দ্রীকরণ করে শহরকে গ্রামমুখী করার জন্য উনি আপনার চেষ্টা করেছেন। পরবর্তী সরকারগুলিকে আবার সেটাকে গ্রামমুখী না করে শহরমুখী করার চেষ্টা করছে। কিন্তু আমি যদি নির্বাচিত হইতে পারি, এরশাদ সাহেবের যে গ্রামমুখী করার যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ অবস্থায় জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার যে চেষ্টা, সেটা আমি করব এবং আবার উপজেলা
এখানে দেখা গেছে যে কোর্ট কাছারি যেটা ছিল, এখানে বিচার মানুষ ঢাকা নরসিংদী যাইতে হয়। তারা কিন্তু নরসিংদী বিচার পেতে গেলে তাদের অনেক খরচান্ত হয়ে যায়। এখানে কোর্ট যদি মানে মরহটি উপজেলা, তারা উপজেলায় যদি কোর্ট থাকতো তাইলে জনগণ বাড়ি থেকে হেঁটে এসে বিনা খরচে, বিনা কম টাকায় এখানে তারা বিচারের সুবিধা তারা পাইতো। সহজলভ্য সেবাটা কত? আরেকটা বিষয় হলো এখানে যে দেখা গেছে যে এখানে আমাদের উপজেলা দিতে যদি বিচারক থাকতো, তাহলে লোকালি যে কোন ঘটনা সত্য, কোন ঘটনাটা মিথ্যা, তারা পার্সোনালি দূতের মাধ্যমে মানে তদন্ত করে আসল সত্য ঘটনা উদ্ঘাটন করা তাদের জন্য সহজ ছিল। কিন্তু এটা নরসিংদীতে নিয়ে যাওয়ার পরে এই সুযোগটা থেকে তারা বঞ্চিত। ওইখানে দেখা গেছে যারা বিচার প্রার্থী বিভিন্ন দালালের খপ্পরে পড়ে এবং বিভিন্ন মানে সুবিধাভোগী যারা আছে তাদের ছত্রছায়া এখানে তারা হয়রানি হয় এবং সঠিক বিচার তারা পায় না। আমি যদিও নির্বাচিত হইতে পারি, তাইলে উপজেলা পদ্ধতিকে পূর্ণাঙ্গ রূপ ধারণ করবো। কোর্ট কাছারি এখানে আনার জন্য আমি মানে সংসদে সেই প্রস্তাব রাখবো, যাতে এই কোর্ট এবং এসবগুলি যেন আবার প্রত্যেকটা উপজেলায় নিয়ে আসা হয় এবং জনগণকে সেই সুবিধা ভোগ করতে সুযোগ দেওয়া হয়। আপনাকে শুভেচ্ছা অভিনন্দন আমাদেরকে সমাজের জন্য। অ্যাডভোকেট মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, মনোহরদী উপজেলা ও বেলাব আসন থেকে। আমরা জাতীয় দৈনিক ৭১ বাংলাদেশ এবং হিউম্যান রাইটস হেলথ এন্ড এডুকেশন সোসাইটির পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আপনাকে দোয়া করি আপনি নির্বাচিত হন, দেশ সেবায় নিয়োজিত হন, দেশের মানুষকে সেবা দেন এবং আপনার পেশাগত দায়িত্ব থেকে আপনি যেন আরো ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাকে আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।